দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। আপনারা আশা করব গত বছরের মতন এই বছরেও আমাদেরকে একই রকমভাবে ভালোবাসা দেবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদেরকে একই রকমভাবে ভালোবেসে যাবেন এবং আশা করব নতুন বছরে আরো বেশি করে ভালোবাসবেন। আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে ফেব্রুয়ারি মাস 2025 কেমন যেতে চলেছে। আচ্ছা মুখার্জিদা, এই যে কুম্ভ রাশির অধিপতি কে? নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। কুম্ভ রাশির অধিপতি হচ্ছেন শনিদেব। আচ্ছা আচ্ছা, শনিদেবকে দিয়ে মনে পড়লো, অনেকেই বলছেন হয়তো যে শনিদেব খুব ভালো জায়গায় রয়েছেন, চাকরির দিকটা বা অর্থনৈতিক দিকটাও খুব ভালো, বা বাস্তুও মোটামুটি ঠিকঠাক আছে, ভালো রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে সবকিছু যখন ঠিক রয়েছে, গ্রহ নক্ষত্র ওভারঅল, তাহলেও অনেকের ক্ষেত্রে হয়তো অনেক কিছু হচ্ছে না বা ঠিক মতো তারা যেটা ভাবছেন বা করতে যাচ্ছেন সেই সঠিক ফলটা পাচ্ছেন না। এটা কেন হচ্ছে? খুব ভালো প্রশ্ন আপনি করেছেন। এবার বলি, ধরুন শনিদেব আপনাদের ঠিক আছে মানে তুলা রাশিতে আছেন, শুভ নক্ষত্রে আছেন, ভালোভাবে আছেন, সব ঠিক আছে। কিন্তু অনেক সময় আমরা দেখি যে শুধু জন্ম ছক থেকে বিচার, জন্মকুণ্ডলী শনিদেব তুলা রাশিতে আছে, কিংবা শনিদেব কুম্ভ রাশিতে আছে, বা শনিদেবের যে নক্ষত্র ভালো রাশি মানে নবতারার শুভ নক্ষত্রে আছে, কিন্তু আমরা অনেক সময় দেখি না নবাংশ, অনেক সময় দেখি না দ্রেককান, অনেক সময় দেখি না ষড়বর্গর, আরো অনেক কিছু আছে। এবার ধরুন, যদি এই যে কুম্ভ রাশি মানে কি, তার অধিপতি শনিদেব, যদি সেই রাশিপতি ভালো থাকে, আমার যদি হেড অফ দা ফ্যামিলি ভালো থাকে, আমার ফ্যামিলি অনেকটাই ভরসা। আমি একটা বাড়ি করলাম 4টে পিলার দিয়ে, 4টে পিলার যদি স্ট্রং হয়, বাড়িটা অনায়াসে তোলা যায়। এই জায়গা থেকে কি হবে, যদি গোড়ায় গলদ হয়, আগায় জল ঢেলে কিচ্ছু হবে না, বা গোড়ায় গলদ হলে আগা টিকবে না। আমরা কি দেখছি না অনেক সময়, শনিদেবের বল কেমন আছে, মানে নবাংশে শনিদেব কোথায় আছে। আচ্ছা, অনেক সময় দেখা যায় কি দারুণ দেখতে, স্ট্রং এন্ড স্টাউট, কিন্তু তার রেজিস্ট্যান্স পাওয়ার নেই। হয়তো লম্বায় চওড়ায় দারুণ দেখতে, কিন্তু একটু ঠান্ডা লাগলে সে হাঁচি কাশি অনেক কিছু হয়। আবার অনেক সময় দেখা যায় সে একটা ঠান্ডায় একটা জামা পরেই চালিয়ে দিল, তার রেজিস্ট্যান্স পাওয়ারটা ভালো, তার বলটা ভালো, পাওয়ার যেটা আছে। এখন আমাদের জীবনে দুটো জিনিস দরকার, সেটা হচ্ছে মানি আর পাওয়ার। মানিও কিছুটা পাওয়ার আনে, পাওয়ারও কিছুটা মানি আনে, সোজা কথা। তাহলে এই জায়গা থেকে যদি আমরা সেই দেখলাম, ধরুন শনিদেব খুব ভালো আছে, কিন্তু নবাংশে শনিদেব মেষ রাশিতে আছে, তাহলে শনিদেব কিন্তু নিচস্থ ফল দেবে, কারণ তার বল নেই, তার পাওয়ার নেই, তার শক্তি নেই। কি করবে? এই জায়গায় অনেকের প্রশ্ন আসবে, আমি তো শনিদেবের প্রতিকার করেছি, এই তো, তাহলে তো পাওয়ার দেওয়া হয়েছে, তো তবুও হচ্ছে না কেন? এবার দেখতে হবে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা, প্রাণদশা, 5টা দশা আছে। এবার ধরুন দশা যেটা চলছে সেটা আপনার ষষ্ঠপতির দশা চলছে, বা অষ্টমপতির দশা চলছে, বা অন্তর্দশা যেটা চলছে সেটা অষ্টমপতি বা দ্বাদশপতির দশা চলছে। সূক্ষ্ম দশা যেটা চলছে, বা সেটা ষষ্ঠ বা অষ্টম, মানে এই যে দশা মানে কি, একটা পিরিয়ড। আজকের অনেকে হয় কি সুস্থভাবে জন্মান, তারপরে অসুস্থ হচ্ছে। অনেকের আবার জন্মাবার 10 বছর অসুস্থ হয়ে থাকলো, হয় না? ছোটবেলায় খুব ভুগিয়েছে, মায়েরা বলে না, ছোটবেলায় তুই যা ভুগিয়েছিস, ওরে বাপ রে বাপ, 10টা বছর আমার মানে একেবারে সেই নাজেহাল অবস্থা, তারপর তুই যে সুস্থ হলি, ঠিক আছে বাবা, ঠিক আছে। হ্যাঁ, এই যে ব্যাপারটা, তার মানে কি, আমি একটা দশায় যখন জন্মেছি, সেই পিরিয়ডটা আমার 10 বছর, 15 বছর, 17 বছর, 2 বছর, 5 বছর, যাই হয়, সেইটা কিন্তু অনেকের এটা হয়। যেমন ধরুন তার গ্রহ নক্ষত্র ভালো, অনেক সময় আমি এও দেখেছি, সদ্য প্রসূত 2.5 বছরের বাচ্চা, তার একেবারে বিশাল মানে অবস্থা। এটা আমি দেখেছি, এটা আমি জানি, এবং সেই ব্যক্তির যে কন্যার অবস্থা হয়েছিল, সেই ব্যক্তির নাম আপনারা সবাই জানেন। যাই হোক, এইবারে কি হচ্ছে না, দশা কি চলছে, পিরিয়ডটা কি চলছে, তার মানে কি হলো, আমি প্রতিকার করেছি, আমার বাস্তু ঠিক আছে, আমার গ্রহ নক্ষত্র ঠিক আছে, আমার দশাটা যেহেতু খারাপ চলছে, আমি সেই মতো করে পাবো না।
আচ্ছা, এটাই হলো ব্যাপার। কারণ আমি ভালো প্রিপারেশন নিয়েছি, আমি 10খানা প্রশ্ন একদম জলের মতন তৈরি করে গেছি, কিন্তু আমার প্রশ্ন এলো দুটো কমন। তা আমি কি করে লিখবো? আমি তো আর কোশ্চেন তৈরি করে নিজেই আবার লিখবো না যে 3-4 কোশ্চেন পড়েছি, আমি কোশ্চেনটাও লিখলাম, আনসারটাও লিখলাম। তার মানে কি এই দুটো কোশ্চেনের উপর ভর করে আমায় বাকি পরীক্ষাটা দিতে হবে। ঠিক তেমনি আমি সব প্রতিকার করছি, আমার দশা ষষ্ঠপতির দশা। এই যে ষষ্ঠপতির দশা চলছে, আপনাদের রোগ রিপু ঋণ হবেই, কম হবে কিন্তু হবে। আর আমরা মনে করি কি ঠাকুর ডাকছি মানে আমাদের কোনো কষ্ট হবে না, ভালো করে পড়েছি মানে আমরা খারাপ নম্বর পেতে পারি না, আর প্রতিকার করেছি মানে অসম্ভব, আমার রোগ খারাপ হতেই পারে না, খারাপ হলেও আমার প্রতিকারের জন্য ভালো ফল দেবে, আমি প্রতিকার করেছি। কিন্তু এই যে দশা হচ্ছে পথ্য, আমার শরীর খারাপ হয়েছে, ডাক্তার ওষুধ দিলেন, আমি ওষুধটা খেয়েছি, পথ্যটা আমার মতন করলাম, তাহলে কি হবে? আমার রোগ কিন্তু সারবে না। তার মানে দেখা যাচ্ছে পিরিয়ড ষষ্ঠ অষ্টম দ্বাদশ এই নেগেটিভ যদি দশা চলে, সেই পিরিয়ডটা আপনার খারাপ চলছে, এটা চলবেই, কম আর বেশি। ফলে তারতম্য ঘটবে আপনার সমস্ত ভালো বলে। কারণ ধরুন শনিদেব ভালো মানে শনিদেব খারাপ আছে বা বাস্তু খারাপ আছে বা যে কোনো ভাবে সে প্রোটেকশন নেয়নি, এই দশায় তার যতটা ক্ষতি হবে, যারা প্রোটেকশন নিয়েছে যার ভালো অতটা ক্ষতি হবে না। আচ্ছা, এইটাই তফাৎ। আচ্ছা, এই ব্যাপারটা কর্মক্ষেত্রে বা বিদ্যার ক্ষেত্রে কতখানি প্রভাব পড়তে পারে? দেখুন কর্মক্ষেত্রে এবার কর্মপতি যদি কারোর দশম ঘর হয় এবং দশমপতি যদি শনিদেব হয়, আচ্ছা, তাহলে তার ফল সেটা হবে। আচ্ছা, যেমন ধরুন আজকের যদি হয়, যদি কারোর এই যে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন হয়, তার দশম ঘরটা দেখতে হবে। আচ্ছা, দশম ঘরে ধরুন শনিদেব বসে আছে, তার প্রতিকার আছে, সবকিছু আছে, কিন্তু তার অষ্টম পতির দশা চলছে বা অন্তর্দশা বা সূক্ষ্ম দশা। অনেকের কি হয়, দাদা আপনার প্রতিকারটা পড়েছি, প্রথম 3 মাস কিন্তু খুব ভালো কাজ পেয়েছি, তারপরে আর পাচ্ছি না। মানে দশা অন্তর্দশাটা পরিবর্তন ওই দশা অন্তর্দশা ভালো চলছে, একদম দারুণ। এই জন্যই অনেক জ্যোতিষী কি করেন, যে ভালো দশায় আপনার ভালো ফল হবেই, প্রতিকার নিলেও হবে না নিলেও হবে, আপনাকে প্রতিকার দিয়ে দিল, আপনি ভাবলেন প্রতিকারের জোরে আমার খুব ভালো কাজ হয়েছে, দিয়ে দিল আপনাকে, কিন্তু তখন যদি নাও করতেন তাহলেও ভালো হতো, তার মানে তার ফিলটা বেড়ে গেল, প্রতিকারে লাভ হয়েছে, কিন্তু ওর সময় প্রতিকার দরকার ছিল না। আচ্ছা, ওই জন্য বলেন কি 2 মাস পরে আসবেন, 3 মাস পরে আসবেন, মানে ভালোর সময় ভালো তো এমনিতেও হবে, অমনিতেও হবে। তা এমনিতে যেটা খারাপ সময়, সেই সময় মোটামুটি অন্তত যদি মানে ওই যে একটা কথা বলে না, জীবনে যদি কিছুটা মেরামত করেও চলতে পারে, সেই আসল জ্যোতিষ আমি মনে করি। বুঝতে পেরেছি। ভালো সময় সবাই ভালো হয়, খারাপ সময় সবাই খারাপ হয়। এই সময়টা রিলেশনটা কিরকম যাচ্ছে? এই যে রিলেশনটা দেখুন, রিলেশনটা আবার আমি বলছি, যদি রিলেশন কেন্দ্রে যদি পঞ্চমের সঙ্গে যদি আপনার ষষ্ঠপতি থাকে বা অষ্টমপতি থাকে, এইগুলো টেকনিক্যাল ম্যাটার, একটা ইন্ডিভিজুয়াল হরোস্কোপটা দেখিয়ে নেওয়া উচিত, না হলে আপনাকে মানে সেই মাপকাঠিটা বলতে পারবে না, বলে দেবে যে এই কদিন কিন্তু তুমি প্রেমিকার সঙ্গে এরকম ভাবে ব্যবহার করবে, একটু মানে করবে, কিন্তু বেশি কথা কাটাকাটিতে যাবে না, বা বউয়ের সাথে বেশি ঝগড়া হ্যাঁ বেশি ঝগড়া করবে না, তিলকে তাল হয়ে যাবে, তুমি ছেলেকে হট করে মারবে না, ছেলে কিছুটা করে ফেলতে পারে, তুমি 3 দিন আগে অনেকে বলে না এত মেরেছি এত মেরেছি এত বকেছি কিছু করেনি, আজকে কিছুই বললাম না, আমার সন্তান একটা খারাপ কাজ করে ফেলল, কেন? সেটা দশা, সেই পিরিয়ডটা ভালো না। ওই জন্য মুড ভালো আছে দেখবেন, মানে কি বলবো, কর্মক্ষেত্রে ধরুন আপনার মুড ভালো, তখন যদি বস গালাগালও দেয় আপনি ম্যানেজ করে নিলেন, উল্টো পাল্টা কথা বললো তখন ম্যানেজ করে যাওয়া, মানে ঠিক আছে খুব বেঁচে গেল, মেলালি চাকরিটা ছেড়ে দিয়ে চলে যেতাম। এবার অনেক সময় কি হয়, বাড়িতে ঝামেলা করে এসছেন স্ত্রীর সঙ্গে, কোনো কিছু একটা ঝামেলা হয়েছে, স্যার বললো কি তোমার কাজ দিয়ে কোনো কাজ পাওয়া যায় না, তো রইলো তো চাকরি, আপনার নিজের পায়ে কিন্তু নিজেকে ভুল মারলেন, কিন্তু দশা খেয়ে নিল। এই জন্য কোন দশায় কোন পিরিয়ডে কোন সময় আপনি কোন কাজটা করবেন, আজকে কি প্রতিকারটা নেবেন, আজকে ষষ্ঠ অষ্টম দ্বাদশ প্রতিকার নেবেন, না আপনার যে গ্রহ ভালো আছে সেই গ্রহ মানে ফেভারেবল গ্রহকে প্রতিকার দেবেন। অনেকে কি করে সাধারণত, মানে অনেকে কি আছে, ধরুন মুক্ত করে আছে, মুক্ত কি মাথা ঠান্ডা করে, কিন্তু সেই মুক্ত তার অষ্টমপতি বা ষষ্ঠপতি, তার যতটা না মাথা ঠান্ডা করছে তার চেয়ে বেশি টেনশন দিয়ে কিন্তু মাথা গরম করে দিচ্ছে, মানে চোরকে বলছে চুরি করতে, গৃহস্থকে বলছে সাবধান হতে, মানে এমন কন্ডিশন হচ্ছে তার মাথা গরম হয়ে যাচ্ছে, ধরুন 100% গরম হয়ে গেল, 20% ঠান্ডা হচ্ছে।
এক্ষেত্রে কি স্বাস্থ্যের উপরে প্রভাব পড়তে পারে বা হ্যাঁ। স্বাস্থ্য কিরকম যেতে হ্যাঁ, পারে? স্বাস্থ্য দেখুন, আসল কথা কুম্ভ রাশি চতুর্থ ঘরে বৃহস্পতি আছে। সুখ, শান্তি সমস্ত জায়গাটাই দেখা যায় কিন্তু চতুর্থ ঘর থেকে। সুতরাং এই বৃহস্পতি বকরি আপনারা 15ই ফেব্রুয়ারির পরে কিন্তু অনেকটাই ভালো হবে। ওভারঅল দেখে নেবেন ফেব্রুয়ারি মাসে কিন্তু এই যে কুম্ভ রাশি কথা হচ্ছে 2025 সাল, নিজেকে আপনারা তৈরি করতে পারবেন। আরো যত দিন যাবে ভিডিও দেখতে থাকুন। ছোট ছোট জিনিসগুলো যেগুলো অনেক সময় আমরা অ্যাভয়েড করে যাই, সেইগুলোকে যদি আমরা মাত্রা দিই তাহলে কিন্তু আমাদের ভুগতে হয় না। এবং এই জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষীর প্রতি বা প্রতিকারের প্রতি আমাদের কোনো অন্য মত পোষণ করতেও হয় না। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে 2025 সালের ফেব্রুয়ারি মাস। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ আপনারা অনেক ক্ষেত্রেই ভিডিওর মাধ্যমে ভিডিওতে শুনলেন যে কিছু এমন শব্দ বা এমন কথা বললেন আমাদের মুখার্জিদা, যেখানে আপনাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হলো যে এটা কি বলছে বা এটা কেন বলছে। বেসিক্যালি এগুলো বলা হয় হচ্ছে ইন্ডিভিজুয়াল হরোস্কোপের ওপর নির্ভর করে। আপনাকে যদি সেগুলোর মানে জানতে হয় এবং আপনার প্ল্যানেটারি পজিশন যদি জানতে হয়, তাহলে কিন্তু ইন্ডিভিজুয়াল হরোস্কোপটা আপনারা যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে সেটা দেখিয়ে নিতে পারেন। আপনারা চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের বেশ কিছু নতুন নতুন জায়গায় চেম্বার হতে চলেছে। আপনারা যদি সেখানে আসতে চান, ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন করে যোগাযোগ করতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, আসতে পারেন, দেখাতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, আমাদের সাথে থাকছেন, কমেন্ট করছেন, লাইক করছেন, শেয়ার করছেন, সাবস্ক্রাইব করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।